আওয়ামী লীগের সূচনা কি ফ্যাসিবাদ ও স্বৈরাচারী দল হিসাবেই, না এটি গণতান্ত্রিক দল থেকেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারী দল হয়ে উঠল? আপনার কি মনে হয়? ফ্যাসিবাদ বা স্বৈরাচারী গঠনতন্ত্র নিয়েই একটি দল মানুষের কাছে এত জনপ্রিয়তা পেতে পারে বা এতদূর আসতে পারে? আর আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক দলই হবে, তাহলে এখন কেন এই ফ্যাসিবাদ ও স্বৈরাচারী রূপ? এই সব কিছুরই উত্তর খুঁজতে 1949 সাল থেকেই শুরু করি। 1949 সালের 23শে জুন ঢাকার টিকাটুলির KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, যার সভাপতি ছিলেন টাঙ্গাইলের আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। ঘটনাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই টাঙ্গাইলের। সহসভাপতি হন আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ও আলী আহমদ। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ ও AK রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ হন এয়ার মোহাম্মদ খান। এই সময় শেখ মুজিব কারাগারে ছিলেন, ঢাবিতে ভাঙচুর চালানোর অপরাধে। 1952 সালে ভাষা আন্দোলনের অংশগ্রহণের অভিযোগে শামসুল হককে গ্রেপ্তার করা হয়। অধিকাংশ ইতিহাস লেখক বলেছেন 1953 সালে কারামুক্তির পর ঘরোয়া ষড়যন্ত্রের পরিণতিতে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে, যার ফলশ্রুতিতে তিনি চিরকালের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ষড়যন্ত্রটি কী ছিল তা বেশিরভাগ লেখক এড়িয়ে যান। আওয়ামী মুসলিম লীগের নেতাদের কেউ কেউ ছিল ইসলামপন্থী, কেউ কেউ ছিল বামপন্থী, আবার কেউ কেউ ছিল সেকুলার। আওয়ামী মুসলিম লীগকে একটি মুসলিম দল থেকে সেকুলার দলে পরিণত করার ক্ষেত্রে একজন বাধা ছিলেন শামসুল হক। শামসুল হক কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিব প্রচার করতে থাকেন শামসুল হক পাগল হয়ে গেছেন, তিনি মানসিক বিকারগ্রস্ত। এক্ষেত্রে শেখ মুজিবের উদ্দেশ্য ছিল সাধারণ সম্পাদকের পদ দখল করা। এটি ছিল একটা মোক্ষম ফাঁদ। সকলে গিয়ে শামসুল হকের সাথে দেখা করেন এবং তার মানসিক স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে এই বিষয়ে তাকে প্রশ্ন করলেই তিনি কারাগারে ক্ষিপ্ত হয়ে যেতেন। ভাসানীও এই ঘটনার ফায়দা নিতে থাকেন। তিনি মৌখিকভাবে শামসুল হককে বহিষ্কার করেন। তাহলে দলকে সেকুলার বা বামপন্থী করার পথে বাধা আর থাকবে না, কারণ শামসুল হক অনেকটাই ইসলামপন্থী ছিলেন। কারামুক্তির পর তার স্ত্রী আফিয়া সবার অব্যাহত প্রচারণায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে চাইলে শামসুল হক অত্যন্ত মনক্ষুণ্ণ হন। তাদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। ঘরে বাইরে কাউকে বিশ্বাস না করে সব ছেড়ে ছুড়ে শামসুল হক নিরুদ্দেশ হন। এক পর্যায়ে সত্যি তার মানসিক বিকার লক্ষ্য করা যায়। এই ব্যাপারে অনেক লেখক সাক্ষ্য দিয়েছেন। এই বিষয়ে সাংবাদিক গোলাম মহিউদ্দিন তার মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস বইতে লিখেছেন, কারামুক্ত শেখ মুজিব তখন কারাবাসী মাওলানা ভাসানীর নিকট হতে নাকি অনুমোদন অর্জন করে আওয়ামী লীগের কর্ণধার হয়ে সেক্রেটারি পদে বসেন। তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক নাকি তার মস্তিষ্ক বিকৃতির তথাকথিত রোগটির কারণে দায়িত্ব পালনে সক্ষম ছিল না। তাই তখন শেখ মুজিবকে নাকি সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিল। শেখ মুজিবের সেই কর্মতৎপর দিনগুলোই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক নাকি অপ্রকৃতস্থ অবস্থায় নিখোঁজ হন। জনাব শামসুল হকের স্ত্রী অধ্যাপিকা আফিয়া খাতুন এরপর হতে দেশ বিদেশে তার স্বামীর অন্তর্ধানের পেছনে শেখ মুজিবেরও কালো হাত রয়েছে বলে সারা জীবনকাল ধরে অভিযোগ করেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধের কাজে আমরা যখন দেশ বিদেশে সক্রিয় ছিলাম, তখন ভারতের নয়াদিল্লিস্থ গান্ধী পিস ফাউন্ডেশন হোস্টেলে আমাদের অস্থায়ী আবাসস্থলে মার্কিন মল্লুকের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জৈনিক ভারতীয় বাঙালি হিন্দু অধ্যাপক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের কাজে সস্ত্রীক এসে আমাদের সঙ্গে কদিন ছিলেন। ভয়েস অফ আমেরিকার খ্যাত বাঙালি সাংবাদিক ব্রডকাস্টার প্রসূন মিত্রও আমাদের সঙ্গে সেখানে ছিলেন। সর্বপ্রথমের জয় বাংলা পত্রিকার প্রকাশক রহমতুল্লাহও তার কয়েক সপ্তাহের দিল্লিবাসকালে সেখানে আমাদের সঙ্গেই ছিলেন। উপরুক্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যাপকবাবু প্রায়ই নিখোঁজ শামসুল হকের স্ত্রী অধ্যাপিকা আফিয়া খাতুনের কথা আমাদের সামনে তুলতেন। উক্ত মিসেস আফিয়া খাতুনও তখনকার দিনে মার্কিন মল্লুকের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাজ করেছেন। সেখানেও তিনি তার স্বামী শামসুল হকের অন্তর্ধানের পেছনে শেখ মুজিবের কালো হাত থাকার কথা উপরোক্তদের সবার নিকটেই বিশেষ জোরের সঙ্গে বলে বেড়াতেন। হার্ভার্ড অধ্যাপকদের মুখে আমরা সবই তা শুনতাম। এতে সেসব দেশে তাদের মুজিবকে হিরো বানানোর প্রয়াস নাকি বারবারই বাধাপ্রাপ্ত হয়েছে, অধ্যাপকবাবু দুঃখ করে বলতেন।
1965 সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছে বলে অনেকে উল্লেখ করেছেন। তার মৃত্যু কিভাবে ও কোথায় হয়েছে এই ব্যাপারে কেউই জানে না। সাম্প্রতিক কেউ কেউ বলেছেন তার মৃত্যু ও কবর নাকি টাঙ্গাইলের কালিহাতীতেই রয়েছে। ভাসানী আওয়ামী লীগকে ধীরে ধীরে বামপন্থীর দিকে নিয়ে যেতে চাইছিল। তারই পরিপ্রেক্ষিতে ডানপন্থীদের সাথে প্রায়ই তার মতবিরোধ দেখা দিত। এই মতবিরোধ শক্তিশালী হয় 1957 সালের আওয়ামী লীগের কাকমারি সম্মেলনে। কাকমারি সম্মেলনের পর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ভাসানীর বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলতে থাকেন দলের ডানপন্থী ও উদারপন্থীরা। অনেকটা কোণঠাসা ভাসানী 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন সরোয়ার্দীর চুক্তি বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান। একই বছর 25 জুলাই ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকেই সবসময়ই বামধারার রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই জন্যই তাকে তার বিরোধীরা উপহাস করে লাল মাওলানা বলতে লাগলেন। ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করার পর 13-14 জুন লীগের বিশেষ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশ। সাধারণ সম্পাদক হন শেখ মুজিব। এরপর 1966 সালে শেখ মুজিব আইয়ুবের ষড়যন্ত্রে পড়ে 6 দফা উত্থাপন করে। তার এই 6 দফার বিষয়টি কেউই জানত না। সে আওয়ামী লীগের কারোর সাথেই আলোচনা না করে 6 দফা উত্থাপন করে। মূলত সে লাহোরে যায় আইয়ুবের তাশখন্দ চুক্তির বিরুদ্ধে বিরোধী দলগুলোর একটি মিটিংয়ে যোগ দিতে, কিন্তু সেখানে তাশখন্দ চুক্তি নিয়ে কথা না বলে মুজিব 6 দফা উত্থাপন করে মূলত ওই মিটিংটা ভেস্তে দিতে চেয়েছিল। আওয়ামী লীগের অধিকাংশই 6 দফা মেনে নেয়নি। দফাগুলোর সাথে তাদের বিরোধ অতটা না হলেও তাদের মূল বিরোধ মুজিবকে নিয়ে। মুজিবের কারোর সাথে পরামর্শ না করে এই ধরনের ঘোষণা কেউ মেনে নিতে পারেনি। 1966 সালের 18-19 মার্চ ঢাকার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়াকিং কমিটির বৈঠক শুরু হয়। এতে অন্যান্য মেম্বার সহ লীগ সভাপতি আব্দুর রশিদ তর্কবাগিশের প্রবল আপত্তির মুখে মুজিব 6 দফা পাশ করতে ব্যর্থ হয়। এর মাধ্যমে 6 দফার সাথে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক থাকে না। হতাশ মুজিব তার শেষ অস্ত্র হিসাবে ছাত্রলীগকে ব্যবহার করেন। এই প্রসঙ্গে সাবেক মন্ত্রী ও তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, সে সময়ের দুঃখভরা মন নিয়ে শেখ মুজিব আমাদের ছাত্রলীগকে ডাকলেন। বললেন, আমি তো বিপদে পড়ে গেছি, আমারে তোরা কি সাহায্য করবি না? 6 দফা বলার পর থেকেই বিভিন্ন দিক থেকে আমার উপর অ্যাটাক আসছে। আমার তো এখন ঘরে বাইরে শত্রু। আমরা তখন বললাম, নিশ্চয়ই আমরা আপনার পাশে থাকব। অবশেষে ফ্যাসিবাদী মুজিব ছাত্রলীগের গুন্ডাদের সহায়তায় সভাপতি তর্কবাগিশকে পদত্যাগে বাধ্য করেন। ছাত্রলীগের গুন্ডারা চলাকাট নিয়ে আওয়ামী লীগের অফিস থেকে সভাপতি তর্কবাগিশ ও তার অনুসারীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। এরপর শেখ মুজিব নিজে নিজেকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন। এরপর শেখ মুজিব নিজের দক্ষতায় 6 দফাকে আওয়ামী লীগের মধ্যে জনপ্রিয় করতে সক্ষম হন। একই সাথে নিজের ব্র্যান্ডিংটাও ভালোভাবে করতে পারেন। এভাবেই তিনি আওয়ামী লীগের সর্বেসর্বা হয়ে ওঠেন। জোর করে আওয়ামী লীগের সভাপতির পদ দখল করার পর শেখ মুজিবের জীবনদশায় আর কখনোই কাউন্সিল হয়নি। আওয়ামী লীগ হয়ে ওঠে ফ্যাসিবাদী ও স্বৈরাচারের সমর্থক। এখানে মুজিব যা বলবে তাই আইন। শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পরেও একই ঘটনা ঘটতে থাকে। আওয়ামী লীগ পরিণত হয় শেখ মুজিবের জমিদারির। এখানে তার বংশের লোকই শেষ কথা, দলীয় প্রধান হাসিনার কথাই আইন। আর এখন সময় ও কালের বিবর্তনে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবস্থান কোথায় তা এখন আপনারা নিজেরাই জানেন। এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।